পরে ওই নিলামে অংশগ্রহণ করি আমরা অনেকেই, কিন্তু 2500 টাকা ইনস্ট্যান্ট ওখানে জমা দিতে হবে এইরকম যখনই করে সবার কাছে টাকা থাকে না। আমরা 3জন লোক টাকা জমা দিই। এই টাকা 3জন তখন হচ্ছে নিলামে অংশগ্রহণ করার অনুমতি পাই। পাওয়ার পরে 5 তরফা ডাক হওয়ার পরে 7600 টাকা ওইটা নিলামে সর্বোচ্চ রেট হয়। কিন্তু একটু পরে আবার সুভাষ সাহেব বলে যে আমাদের যে সরকারি নির্ধারিত একটা দাম, সেই দাম তোমরা দেওনি, এর কারণে নিলামটা আমরা পুনরায় আবার রিটেন্ডারের মাধ্যমে করব, সেই সময় উপস্থিত থেকেও তোমাদের নাম্বারটা দিয়ে দাও। আমরা নাম্বার দিই আর টাকা ওরা 2500 টাকা ব্যাক দেয় আর সই করে সিগনেচার করাই নাই। কিন্তু ওই বিকালবেলা একটা ফোন আসে যে কিছু দোকানদার, হ্যাঁ ওই দিনই বিকালবেলা ফোন আসে যে দোকানদার সহ কিছু এলাকাবাসী ওই মোটরসাইকেল ধরে যে ঠেলে নিয়ে যাচ্ছিল একটা ছেলে, কিনে নিয়ে চলে যাচ্ছিল। হ্যাঁ ঠেলে নিয়ে যাচ্ছিল। তখন ধরার পরে কয় যে মোটরসাইকেল আমি কিনেছি 20,000 টাকার বিনিময়ে। তা তখন বলে এই সাইকেল তো নিলামে উঠিল, কীভাবে 20,000 টাকায় বিক্রি হলো। তো তারপরে ওই এলাকার কিছু লোকজন ওই মোটরসাইকেল ঠেলে আবার জেলখানার ভিতরে ঢুকাই দেয়, দিয়ে আমাদের জানায়। আমরা জানার পরে যতদূর হচ্ছে জানতে পারি যে যে গাড়ি কিনেছে ওর কাছে যে শুনি, তো বলে যে হ্যাঁ কিরানির মাধ্যমে আমরা 20,000 টাকার বিনিময়ে গাড়িটা ক্রয় করেছি। কিন্তু আমরা মানে একটা বোধগম্য হচ্ছে না যে নিলামের জিনিস কিভাবে। অভিযোগটা হচ্ছে যে আপনারা নিলামে পেলেও আপনাদেরকে গাড়ি না দিয়ে, আপনাদেরকে না জানিয়ে অন্য কোথাও বিক্রি করে দিচ্ছে পাবলিক গাড়ির মতন, যেটা সরকারের কোনো রুলসে নাই। আচ্ছা, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যখন নিলাম শুরু হয়, নিলাম শুরুর সময় সরকার নির্ধারিত যে ডাক কত থেকে শুরু হবে প্রথমে আমাদের জানায়নি, বললো যে তোমরা ডাকো, তোমাদের গাড়ির সামনে রয়েছে, ওই গাড়ির এই পয়েন্ট আমার মনে ছিল না, অ্যাবিলিটি দেখে গাড়ির কন্ডিশন দেখে ডাক শুরু হওয়ার একটা রেট থাকে, ওইটা বলিল না। ওখানে আরো লোকজন ছিল, আপনারা ওই ওখানকার সিসিটিভিও দেখতে পারেন যে গাড়িটা 20,000 টাকায় কিনে। আমরা তো ভাইজান, আমরা তো সুপার সাহেবকে জিজ্ঞাসা করছিলাম যে আপনি নির্ধারিত রেট বলছিলেন কিনা, তা উনি তো বলছে যে আমি বলছিলাম নির্ধারিত 27,000 উনি আমরা যখন ওই যে টাকা ব্যাক নিয়ে চলে আসি ওই সময় একটা কথা বলছিল যে তোমরা যে দাম দিয়েছো ওইটা গাড়ি নেওয়ার মতন দাম দেওনি, গাড়ির রেট আরো অনেক বেশি। তারপরে পরে জানাইছিল যে 27,000 টাকা প্লাস গাড়ি আরো ভ্যাট ট্যাট আছে এরকম। আমি বললাম যে এটা তো 27,000 আমরা সঠিক তদন্ত প্লাস বিচার প্লাস ওই যে 20,000 টাকার বিনিময়ে যে এই টাকার সঙ্গে ওর হয়তো ইসির আপনার ওই জেলখানার সঙ্গে আরো হয়তো কোনো কিছু ক্রয় বিক্রয়ের কোনো অপশন ওর আছে কিনা, ও দেখি প্রায় জেলখানায় ঢুকাঢুকি করে। কে ঢুকাঢুকি করে? ওই যে গাড়িটা কিনেছে ওর নাকি ওখানে আরো চাউলির ব্যবসাও নাকি আছে জেলখানার রিলিফের, যে ওই যে আপনার যে চাইল্ডটা রেশনের যেটা ওইটা ও কিনা বেচা করে, এটা শুনেছি। তবে এই দিন ক্লিয়ার হলাম যে ওখানে ওই কিরানির সঙ্গে হোক আর জেল সুপারের সঙ্গে হোক জেলারের সঙ্গে হোক ওনার একটা বিজনেস আছে, যে বিজনেসটার জন্য ওই নিলামের কোনো আর মূল্য থাকে না। এইটাই হচ্ছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সবুজ মিয়া, বাসা রাওতাইল 5 নম্বর কুমড়োপাড়া ইউনিয়ন। আপনিও কি এই নিলামে ছিলেন? জি, আমি নিলামে ছিলাম। আমি সকালবেলা শুনছি যে জেলখানার ভিতরে একটা হিরো হোন্ডা স্প্লেন্ডার গাড়ি নিলাম হবে, হ্যাঁ হিরো হোন্ডা নিলাম হবে। তা সেখানে অংশগ্রহণ করার জন্য আসছিলাম। তো ওই মুহূর্তে আমি তো কোর্টে মৌরিগিরি করি, মানে নিলাম ওই মুহূর্তে আগে থেকে টাকা জমা দিয়ে মানে নিলাম হবে এরকম কোনো টেন্ডেন্সি নিয়ে আমি বাসা থেকে মানে বের হইনি, যার কারণে আমি নিলামে অংশগ্রহণ করতে পারিনি। মানে 2500 টাকা ওই মুহূর্তে আমার কাছে ছিল না। আচ্ছা, তার মানে নিলামে অংশগ্রহণ না করলেও মানে আমি স্পটে ছিলাম, স্বয়ং স্পটে ছিলাম। ওখানে আনুষ্ঠানিকভাবে নিলাম হচ্ছিল, মানে জেলার ছিল, তারপরে কিরানি ছিল, ম্যাজিস্ট্রেট ছিল, আরও স্থানীয় অনেক লোক ছিল। আচ্ছা, একটা প্রশ্ন, ওই নিলামে সরকারের নির্ধারিত কোনো ডাক তারা বলে দিয়েছিল যে এত থেকে ডাক শুরু হবে? না, ওইভাবে কোনো কিছু বলা হয়নি। নিলামে সর্বোচ্চ দাম উঠেছিল কত? নিলামে 5,000 থেকে শুরু করে 5,000 থেকে শুরু করছিল, সর্বশেষ ডাক হয়েছিল 7,600 টাকা। সেটা কে পেয়েছিল? সেটা পেয়েছিল আমাদের তুইন ভাই। আপনি পেয়েছিলেন? হ্যাঁ। তাহলে এই তুইনকে না দিয়ে এই গাড়ি কি হলো শেষমেশ এটা আমাদের জেলা সাহেব বলছিল যে আমাদের মন মতো হয়নি, এটা পুনরায় রিটেন্ডার করবে। সেক্ষেত্রে আমরা আবার বলছিলাম
যে স্যার এটা কি রিটেন্ডার করার সময় আমরা কি জানতে পারবো? বলছে হ্যাঁ আপনারা অবশ্যই জানতে পারবেন, আপনাদের ফোন নম্বর দিয়ে যান, প্লাস আমরা আমরা আপনাদেরকে হলো জানাবো। তো সেক্ষেত্রে তারা কোনো কথাবার্তা না বলে পরক্ষণে বিকাল 3:45টার দিকে দেখছি ওখানে আমি তো ছিলাম না, ওখানে দোকানদার ছিল, বিভিন্ন লোক ছিল, ও 2টা ছেলে এসে ওই গাড়ি ঠেলতে ঠেলতে নিয়ে চলে যাচ্ছে। পরক্ষণে তারা ওখানে বাধা দেয়, বাধা দিয়ে ওই গাড়ি মানে ভিতরে ঢুকিয়ে দেয়। আর জানা যায় যে সে নিলামে অংশগ্রহণ না করে 7,600 টাকা নিলামে সে একজন পেয়ে যায়, সেই গাড়ি 20,000 টাকা দিয়ে সে কিভাবে নিয়ে যায়? এটা তো কোনো রুলসের ভিতরে পড়ে না। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আশাফুল ইসলাম রাজন। আচ্ছা, এই ঘটনা সম্পর্কে কি জানেন? এই গাড়িটা যেদিনকে নিলাম হয় এদিনকে আমি ওই ভাইদের সাথে গেছিলাম, তারা বললে একটা মোটরসাইকেল এখানে নিলাম আছে। তা আমি গেলাম, যাওয়ার পরে আমার ওই সময়টা বিকাশে টাকা ছিল, আমার নগদ টাকা ছিল না। তা আমি বিকাশ থেকে দিতে গেলাম, তা কইলো না নগদ দিলাম। তখন যাই হোক আমি ওই জায়গাটা ইয়ে করতে পারিনি, নগদ যেহেতু চেয়েছে। তা তখন আমি ওখানে ওই ডাকের ভিতরে আমি উপস্থিত ছিলাম। থাকার পরে আমি স্যার, জেলা স্যার, সুপার স্যারে বারেবার বললাম, স্যার বিষয় আছে যে এই যে কি আপনাদের তো একটা সরকারি রেট আছে, রেটটা বলেন, তারপরের থেকে আমরা ডাকি। কিন্তু স্যাররা কোনো সময় প্রথম থেকে শেষ পর্যন্ত রেটের কথা বললো না। আমরা বললাম স্যার রেট যদি না বলেন তাহলে আমরা ডাকবো ডাকি। তা যখন এই ডাকাডাকি হলো এই যে আমাদের তুহিন ভাই নামের এই বড় ভাই, এই ভাই হলো সর্বোচ্চ রেটে, যেহেতু আমরা ডাকতে পারিনি, আমরা ওখানে আর কি উপস্থিত ছিলাম, ওখানে সিসি ক্যামেরা আছে, আনুষ্ঠানিক কায়দায় এটা হয়। তুহিন ভাই পালি জেলা স্যার বলে যে আমাদের হলো মতো হয়নি, সরকারের লস করে আমরা কিছু করবো না। বললাম স্যার তাহলে এখন কী হবে এটা? তা বললে আবার নতুন করে এটা রিটেন্ডার হবে। তা স্যার হলো আমরা কী করে জানবো, তাহলে নতুন করে হলে আমরা ওই দিনকে অংশগ্রহণ করবো। তা বললো যে তোমাদের নম্বরটা নিচে লিখে দিয়ে যাও, আমরা তোমাদের জানিয়ে দেবো। তখন এই কথা বললি, তখন আমরা শহরে চলে আসি। আসার পরে এই তুহিন ভাই বলছে যে ভাই আপনারাও তো ছিলেন এখানে, তা আসেন একটা কাজ হয়ে গেছে। তা কী কাজ করছে? ঘন্টা 1.5 পরে ওই মোটরসাইকেলটা 2জন ব্যক্তি ঠেলে নিয়ে চলে আসে, দোকানদাররা ধরেছে এবং ওখানে যারা উপস্থিত ছিল তারা সহ ধরেছে। ধরার পর মোটরসাইকেলটা ধরেন যে আবার জেলখানায় দিয়ে দিলি। এইবার যে ব্যক্তি কেনে, আমি বললাম ভাই আপনি তো, আমরা গেলাম তার কাছে, যে বললাম ভাই তার সাথে যে কথা যা বলেছি আমরা সেটা ভিডিও করেছি। বললাম ভাই আপনি যে এইটা জিনিসটা নিলেন, তা আপনি তো টেন্ডারে ছিলেন না এবং আপনি টাকাও জমা দেননি, তা আপনি কোন কায়দায় নিলেন? তা কাছে ভাই আমি অফিসিয়াল কায়দায় নিছি। তা আমি অফিসিয়াল কায়দায় কোন কায়দায়? কাছে আমি কিরানি স্যারের লাইনি, সে সত্য কথা বলেছে। তা বললাম ঠিক আছে ভাই। তো পরবর্তীতে আমরা এটা খুব কষ্ট পাই যে কী রে, এরকম একটা সরকারি প্রতিষ্ঠানে এরকম একটা কাজ করবে, আর রিটেন্ডার হবে তো রিটেন্ডার করুক। পরবর্তীতে আমরা ওখানে অনেক আলোচনা করি। পরে সুভাষ স্যার টের পাই যে বাইরে এরকম এই নিয়ে মেলা কথা আছে। তখন সুভাষ স্যার এলো বলে যে তার লোক দিয়ে আমাদের ডাকায়। আমরা অফিসে যাই, জেলা স্যার থাকে, সুভাষ স্যার থাকে, তারপর কিরানি শেফ থাকে। থাকার পরে সুভাষ স্যারে বললাম যে স্যার আপনি নিজে বললেন যে আমাদের হলো মনের মতো হয়নি, এর কারণে আমরা এটা আবার স্থগিত করলাম। পরবর্তীতে আমরা এটা আবার করলি আমরা আপনাদের জানাবো, এর কারণে আমরা নম্বরটাও লিখে দিলাম। তা স্যার আমাদের না জানিয়ে ঘন্টা 1.5 কিংবা 2 পরেই জিনিসটা আর একজন নিয়ে চলে যাচ্ছে। সে বলছে আমি 20,000 টাকার বিনিময়ে কিনেছি, কিন্তু সে তো ওই টেন্ডারে ছিল না স্যার, তাহলে সে কোন কায়দায় নিচ্ছে? তখন সুভাষ স্যার বলে যে দেখো অনেক নিয়ম কারণ আছে। তা আমি বলি, স্যার আপনাদের সাথে আমাদের তর্ক করা মানায় না, আপনারা অনেক বড় মাপের অফিসার, আপনাদের সাথে দুটো কথা বলছে এটাও খারাপ। তার ওই সুভাষ স্যারের অফিসের মধ্যে কথাগুলো আসছে। তা স্যার এটা কি অন্যায় হয়ে গেল না? আপনারা দেশের টপ স্থানে থেকে যদি এগুলো করেন তাহলে তো আর ভাষা থাকে না স্যার। তা তখন বলছে দেখো জেলখানা, তোমার বাসা কোথায়? আমি বললাম যে আমার বাসা স্যার এই গ্রামে, আর শহরে বাসা আছে। তা বলছে যে এই জেলখানা তো তোমাদের গ্রামের, এই গ্রামের সম্পদ। তো যাই হোক জেলখানা তোমাদের গ্রামের, আমরাও তোমাদের লোক, তো এই বিষয়টা বাদ দাও, আমরা নতুন করে দেখে আবার রিটেন্ডার করবো, তোমরা ওই টেন্ডারে যোগদান করে নে, তোমরা এই সাইকেলটা পাবা। স্যার আমাদের সাইকেল লাগবে না স্যার, আমরা চলে গেলাম, এই সাইকেল আমরা নেবো না। তা স্যার আমরা অনেক কষ্ট নিয়ে গেলাম যে আপনাদের কাছে আমরা আশা করি। এটাই হলো বাস্তবতা, এটাই সত্য। আর এই স্যারেরা এটা করেছে কী করতে করলো, মানে তারা আবার টেন্ডার করতো করে, যদি আমরা যে রেটটা দিই, আমাদের এই ভাই দিয়েছে ওই রেটটার থেকে যে 2 টাকা একজন বেশি দিত, অবশ্যই সে নিয়ে যেত, আমাদের কোনো, আমরা পাচ্ছি না তার চেয়ে বেশি দিতি, আমরা জীবনে ওই করবো না। কিন্তু অবৈধ কায়দায় বেঁচেছে। আর এটা যদি বৈধ কায়দায় বেঁচে থাকে, এখন যদি বলেন বক্তব্য যথেষ্ট হয়েছে, এখন আমরা 5 তারিখের পরে বাংলাদেশে এরকম কিছু ঘটুক এটা আমরা চাই না। 5 তারিখের পরে এই দেশটা সুন্দর কায়দায় চলবে, আমরা এটাই আশা করি। তারা বড় স্থানে থেকে ভাই আমরা সঠিক বিচার চাই ভাই।
এটা যাতে সঠিক বিচার হয়, 5 তারিখের পরে দেশের লোক বুঝুক যে না আমাদের দেশে এখন সুন্দর সুন্দর বিচার হচ্ছে। এইটা অরিজিনাল যদি অন্যায় করে থাকে, আর যদি আমরা অন্যায় করে থাকি আমাদেরও যাতে বিচার হয়, আমি বুঝি বিরাট অন্যায় করেছে। আর যদি আমরা অন্যায় করে থাকি আমাকে যেন ফাঁসি হয়ে যায়। এখন মনে করলাম যে টেন্ডার হচ্ছে 5 তারিখের পরে, যেহেতু লিগাল হবে না এর জন্যই অংশগ্রহণ করছিলাম, কিন্তু দেখলাম যে ওই আগেও যেই রকম লাইন লবিং নিয়ে যেতে হয় এখনও ওই রকম, তাহলে আর কি রকম হইলো? তো সঠিক বিচার প্রশাসনের মধ্যে যদি এই রকম থাকে এখনও, তাহলে মানুষ যাবে কোথায়?